হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক্স পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে পোটেনশিয়াল ডিউ টু ইলেকট্রিক ডাইপোল, পোটেনশিয়াল ডিউ টু সিস্টেম অফ চার্জ পার্টিকেল, পোটেনশিয়াল ইকুইপোটেনশিয়াল সারফেসটা কি, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালের মধ্যে কী রিলেশন আছে, সমস্ত বিষয়ে আমি আলোচনা করব এবং সম্পূর্ণ এনসিইআরটির উপর বেস করে, অর্থাৎ তোমাদের এনসিইআরটি বইয়ে যা দেওয়া আছে সেইটাই ডিটেলসে তোমাদের মাতৃভাষা এবং সবথেকে সহজ এবং সরলভাবে বোঝানোর চেষ্টা করব। তো তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুর সঙ্গে বেশি করে শেয়ার করবে। আমি চেষ্টা করি টোটাল এনসিইআরটি বই থেকে নিট এবং জয়েন্টের জন্য, তোমরা যারা নিটের জন্য এবং জয়েন্টের জন্য পড়াশোনা করছো, তোমাদের টোটাল ফিজিক্সটা এনসিইআরটি পুরো বেস করে সেটাকে সবথেকে সহজ করে তোমাদের মাতৃভাষায় বোঝানোর জন্য এর আগের পার্ট অলরেডি এই চ্যাপ্টারে আপলোড করে দিয়েছি। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, সেখানে বেসিক কনসেপ্টগুলো আলোচনা করা আছে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া তোমরা যদি নিট বা জয়েন্টের জন্য এনসিইআরটি বইয়ের ফিজিক্সের ক্লাস চাও, সায়েন্স ভিডিও প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে নিট জয়েন্ট বলে একটা ফোল্ডার আছে, সেখানে ক্লিক করলে যে সমস্ত চ্যাপ্টারগুলো আপলোড করা হয়ে গেছে সেগুলো সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আমরা আলোচনা করবো, প্রথম স্টার্ট করবো কি বললাম, সেটা হচ্ছে কি পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোলের জন্য পোটেনশিয়ালের কী ডিফারেন্স হবে। ইলেকট্রিক ডাইপোলটা কি আমরা ইলেকট্রিক ফিল্ডে আলোচনা করি না, ফার্স্ট চ্যাপ্টারে টোটাল কমপ্লিট ভিডিও করা হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নেন, ফার্স্ট চ্যাপ্টার এনসিইআরটির ক্লাস 12 সেটা আপলোড করা হয়ে গেছে। তো সেখানে ইলেকট্রিক ডাইপোলের কনসেপ্ট দিয়েছিলাম, বা ক্লাস 12 তোমরা ইলেকট্রিক ডাইপোল কি সেটা সম্পর্কে পড়েছিলে। তো আমরা এখানটা একটু হালকা করে আলোচনা করে নেবো। সেটা হচ্ছে কি দেখে নাও, ইলেকট্রিক ডাইপোল হচ্ছে কি ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা সিস্টেম আছে যার চার্জে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ থাকে। ধরলাম এটা পজিটিভ চার্জ প্লাস কিউ, এটা মাইনাস কিউ, সমান এবং বিপরীতমুখী, সমান এবং বিপরীত জাতীয় আধান দুটি পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্ব, এদের মধ্যে ডিস্টেন্সটা হবে খুবই ক্ষুদ্র 2a। ওকে, পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বের থেকে যে সিস্টেম বা সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। আর আবার বলেছি দেখে নাও, পুরো একদম বেসিক থেকে একদম, যাতে করে একদম তোমাদের কোনো সমস্যা না হয়। 11-12 তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও এখানে সমস্যা হবে না, কারণ সেগুলো ডিটেলসে আলোচনা করে একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত আমি টোটাল বিষয়টা আলোচনা করি। তাহলে ইলেকট্রিক ডাইপোলটা কী ছিল, দুটি সমান এবং বিপরীত জাতীয়, ওকে, দুটি আধান পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বের মধ্যে থেকে যে সিস্টেম বা সংস্থা গঠন করে তাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা তড়িৎ দ্বিমেরু। এবার সেটা হচ্ছে কি 2a, তাই না? এবং এর ডাইরেকশনটা কোন দিকে হবে দেখে নাও, আমি বলেছিলাম এর ডাইরেকশনটা সর্বদা কি নেগেটিভ থেকে পজিটিভ দিকে, এই ডাইরেকশনটা সর্বদা এদিকে হবে। আমরা যদি বলি তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি দিলাম, তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তার হচ্ছে ডাইরেকশন হবে মাইনাস কিউ থেকে প্লাস কিউ থেকে, এই ডাইরেকশনটা হবে। আর এই যদি ম্যাগনিটিউড বের করতে বলে, ম্যাগনিটিউডটা কত হবে দেখে নাও, পি ইকুয়াল টু কিউ ইন্টু 2a, তাই না? এর হচ্ছে ম্যাগনিটিউড বা মান। তার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে যে কোনো একটা চার্জের আধানের মান হবে ইন্টু ওদের মধ্যেকার দূরত্ব, অর্থাৎ 2a নিয়েছি এবং 2a এখানে লিখলাম, তার কিউ ইন্টু 2a। আর এর ডাইরেকশন তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি, এটা ভেক্টর কোয়ান্টিটি, পিটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, ওকে, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য তাহলে এর একটা ডাইরেকশন থাকবে, তাহলে এর ডাইরেকশনটা কোন দিকে হবে, মাইনাস চার্জ টু প্লাস চার্জ, অর্থাৎ মাইনাস কিউ থেকে প্লাস কিউ থেকে আমরা আধানটা পাবো। তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে দেখে নাও তড়িৎ দ্বিমেরু ভ্রামক সেটা হচ্ছে দুটো সমান এবং তড়িৎ দ্বিমেরু সমান এবং বিপরীত জাতীয় আধান ক্ষুদ্র দূরত্বের মধ্যে থেকে যে সিস্টেম গঠন করবে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হবে। এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামককে বলা হচ্ছে কি যে কোনো একটা চার্জের মান, শুধু মান ম্যাগনিটিউডটা, এবং ওদের মধ্যেকার যে দূরত্ব হবে তার গুণফলকে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলছি, ওকে। আর এটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর ডাইরেকশনটা কোন দিকে হবে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ। এবার আমরা নর্মালি তড়িৎ ক্ষেত্র যেটা পড়েছিলাম, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা, ইলেকট্রিক ফিল্ডটা কেমন হয়, ইকুয়েশনটা ইলেকট্রিক ফিল্ড 1/4πε0 Q/r², তাই না? এটা ছিল ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। কিন্তু যখনই আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের বা ইলেকট্রিক ডাইপোলের কনসেপ্টে আমরা ইলেকট্রিক ফিল্ড যখন বের করেছিলাম তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছিলো। দেখে না, এখানে আমরা পেয়েছিলাম কি E = 1/4πε0 Q/r², তাহলে এখানটা কী ছিল, E প্রপোর্শনাল টু 1/r², তাই না? 1/r² সঙ্গে ছিল প্রপোর্শনাল ছিল। যদি আমরা নর্মাল চার্জ নিই, একটা চার্জ আছে এখানে, হলাম আমার স্মল কিউ চার্জ আছে, এখানে ইউনিট চার্জ আছে, তাহলে এটা আর দূরত্ব আছে, সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা পাবো। তাহলে এটা কি সিম্পল একটা চার্জের ক্ষেত্রে যে কোনো একটা দূরত্বে একক আধান রাখলে সেখানে যে তড়িৎ ক্ষেত্র হবে, সে তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি E = 1/4πε0
কিউ বাই আর স্কোয়ার। তার মানে এখান থেকে বুঝতে পারছি কি ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, আর স্কোয়ারের সঙ্গে কি ব্যস্ত অনুপাতিক হচ্ছে। কিন্তু এটা হচ্ছে সাধারণভাবে আমরা চার্জের জন্য। যদি এই ইলেকট্রিক ফিল্ডটি আমরা নির্ণয় করি ইলেকট্রিক ডাইপোলের জন্য, আমরা ডাইপোলের জন্য যদি এই ডাইপোলের কনসেপ্টে বা ডাইপোলের রেসপেক্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড করি, সেখানে ইলেকট্রিক ফিল্ডটা কেমন এসেছিলো দেখে নাও। সেখানে ইলেকট্রিক ফিল্ড এসেছিল ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 2p/r3। 2p আর একটা ছিল কি p/r3, আমরা এরকম পেয়েছিলাম। 2p ছিল কি পারপেন্ডিকুলার জন্য, আর অ্যাক্সিস বরাবর জন্য কি p/r3 ছিল। তার মানে আমরা যদি ইলেকট্রিক ডাইপোল কনস্ট্যান্ট থাকে, এইগুলো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখানে ইটা কীভাবে ভ্যারি হচ্ছিল দেখে নাও 1/r3। ভালো করে দেখে না দুটো ডিফারেন্সটা কি। আমি এইটাই বোঝানোর জন্য আমি তোমাদের এটা দেখাচ্ছি, তারপর আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালটাও নির্ণয় করব এইভাবে দেখবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখে না কীভাবে চেঞ্জিংটা হচ্ছে। যখন আমরা কোনো একটা সিম্পল একটা চার্জের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড বের করব, তখন আমরা দেখব সেই ইলেকট্রিক ফিল্ডটা আর স্কোয়ার সঙ্গে আর এর বর্গের ব্যস্ত অনুপাতিক হচ্ছে। কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডটাই যখন আমরা একটা ইলেকট্রিক ডাইপোলের রেসপেক্টে বের করব, যখন ইলেকট্রিক একটা ডাইপোল থাকবে তার রেসপেক্টে কোনো একটা বিন্দুতে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব, সেখানে দেখব যে এই ইলেকট্রিক ফিল্ডটা আর কিউ এর সঙ্গে ব্যস্ত অনুপাতিক হচ্ছে, অর্থাৎ আর স্কোয়ারের সঙ্গে নয়, আর কিউ এর সঙ্গে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। এগুলো টোটাল ডিটেলসটা আমি চ্যাপ্টার 1-এ আলোচনা করেছিলাম খুবই সহজভাবে এবং তোমাদের পুরো এনসিইআরটি বই থেকে বেস করে। যা দেখুনি অবশ্যই দেখে নেবে, খুব সহজে লাগবে তোমাদের। এবারে আমি চাইছি পোটেনশিয়াল ক্যালকুলেট করা। পোটেনশিয়াল ক্যালকুলেট করা কার রেসপেক্টে? সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের রেসপেক্টে। সেটা কীভাবে হবে দেখে নাও। তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু জানালাম, যাতে করে আমরা নতুন যেটা বের করবো সেটা কীভাবে বের করবো এবং সেটা কীভাবে ভ্যারি করে সেটা আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ হবে। এবং এটা তোমাদের এনসিইআরটি বই যেভাবে দিয়েছে আমি সেইভাবে আলোচনা করবো, কারণ এছাড়া তোমাদের ক্লাস 12 বইয়ে অনেক অ্যাক্সিস বরাবর আমরা পোটেনশিয়াল বের করেছি, পারপেন্ডিকুলার বরাবর পোটেনশিয়াল বের করেছিলাম, কিন্তু আবার যে কোনো একটা বিন্দুতে আমরা পোটেনশিয়াল বের করেছিলাম। কিন্তু এনসিইআরটিতে একটা খুব সুন্দরভাবে দিয়েছে যে একটা ইকুয়েশন থেকে তুমি যে কোনো জায়গায় যেতে পারবে বা যে কোনো জিনিস প্রমাণ করতে পারবে। তাহলে দেখো সেটা কি, তার আগে বলে রাখি কি আমরা পোটেনশিয়াল কি পাবো, v ইকুয়াল টু 1/4πε0 ইন্টু q/r। এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। ওকে ওকে, তার তড়িৎ বিভব, এটা হচ্ছে তড়িৎ বিভব। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ বিভবটা কী হবে, v প্রপোর্শনাল টু 1/r। v প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ r এর সঙ্গে কী হচ্ছে ব্যস্ত অনুপাতিক হচ্ছে। তাহলে ইলেকট্রিক ডাইপোলের জন্য কী হবে সেইটা একটু আমরা নির্ণয় করবো দেখে নাও। তাহলে এই গেল বেসিক ব্যাপারটা। তাহলে আমরা বের করতে চাইছি এবারে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। তাহলে ইলেকট্রিক ডাইপোলের জন্য পোটেনশিয়াল কী হবে। আর একটা বিষয় দেখে নাও, আমরা যখনই কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করি, যেমন ইলেকট্রিক তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য বা তড়িৎ দ্বিমেরুর জন্য, সেখানে যে এই তড়িৎ দ্বিমেরু থেকে আটটা মানে এই বিন্দুটা কত বিন্দুতে বের করেছি তাদের মধ্যে অ্যাঙ্গেলটাও ডিপেন্ড করেছিল, সেই জন্য আমরা cos থিটা বা এইসব বের করেছিলাম। তাহলে এখানে দেখে নাও আমি এখানে ধরছি যে আমার এখানে এক পি বিন্দু আছে, ধরলাম যে কোনো অ্যাঙ্গেলের জন্য। ওকে, আমরা যে কোনো একটা কোণের জন্য বের করতে, এখানে না করে একটু উপর দিয়ে করছি, ধরলাম আমি এটা পি বিন্দুটায় করছি এই জায়গাটায়। ওকে, এরকম একটা কোনো জায়গা হচ্ছে, এটা হচ্ছে আমার পি বিন্দু। তাহলে এই পি বিন্দুতে আমি বের করতে চাই যে কি তড়িৎ বিভবটা বের করবো। তাহলে কীভাবে বের করে দেখো না, তাহলে এখান থেকে একটা লাইন যাবে, তাহলে একটা কাজ করছে আমরা এইটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই, যাতে ছবিটা তাহলে পরিষ্কার হবে। দেখো না ছবিটা যদি আমরা ছবিটা যত ক্লিয়ার হবে ততই কনসেপ্টটা ক্লিয়ার হবে আর ততই ডেরিভেশনটা খুব সহজভাবে বুঝতে পারবে। তা ধরলাম এইটা হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরু, এখান থেকে একটা বিন্দু নিলাম এখানটায়, এটা হচ্ছে প্লাস কিউব, এটা হচ্ছে মাইনাস কিউব। ওকে, প্লাস কিউব, এটা মাইনাস কিউব। আর সর্বদা দূরত্ব তড়িৎ দ্বিমেরুর মিডল থেকে নিতে হয়। তাহলে টোটালটা হচ্ছে 2a, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা কোন থেকে এদিকে হবে, আর এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা পি বিন্দু। ওকে, তাহলে এর মিডল বিন্দু ধরলাম এটা মিডল। তাহলে এখান থেকে ডাইরেকশন এটা হবে, আর এখান থেকে যদি নিই এটা, ঠিক আছে এটা। তাহলে এটার নাম দিলাম আমি, এটা হচ্ছে আমার এ,
এটা হচ্ছে বি, আর হচ্ছে ও। আর এই বিন্দুটাকে আমি ও নাম দিলাম, এই বিন্দুটা হচ্ছে আমার ও বিন্দু, এই বিন্দুটা ও বিন্দু। এখান থেকে এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্বটাকে আমি ধরলাম R1, আর বি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব সেটাকে ধরলাম আমি R2। তাহলে রেজাল্টেন্টটা আমি ধরছি কি, এখান থেকে এর দূরত্বটা যেটা আর, আর এর সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা থিটা। ওকে, থিটা অ্যাঙ্গেল করেছে। এবার দেখে নাও এর ডাইরেকশনটা কোন দিকে আছে, এদিকে। আর এখান থেকে এতটুকুটা হচ্ছে এ, এতটুকু হচ্ছে এ। ওকে, এটা ঠিক একইভাবে এইটাও এ হবে। ছবিটা ভালো করে বুঝে নাও। আমরা যে কোনো প্রথমে একদম এটা ক্লাস 12 থেকে একদম শেষের দিকে দেওয়া ছিল, কিন্তু আমরা প্রথম থেকে ইন জেনারেল কেস বের করব, তারপরে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খুব সহজে বুঝে নেবো। দেখে না, এখানে তো তোমাকে নিট বা জয়েন্টের জন্য ডেরিভেশন প্রমাণ করতে হবে না, শুধু কনসেপ্টটা বুঝতে হবে এবং সেখান থেকে কোশ্চেন সলিউশন করতে হবে। সেই হিসাবে আমি বোঝার চেষ্টা করছি। দেখে না, তাহলে এটা আমরা পেয়ে গেলাম ছবিটা। এবার আমরা দেখে না এখানে ত্রিভুজ তৈরি হচ্ছে একটা এ ও পি ত্রিভুজটা দেখছি। বা এখান থেকে যদি আমরা এ বিন্দুতে যে আধান আছে সেই আধানের জন্য পি বিন্দুতে যদি তড়িৎ বিভব নির্ণয় করতে চাই, তাহলে কী হবে দেখে নাও। তাহলে বলতে পারি যে এ বিন্দু আধানের জন্য এ বিন্দুর আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব কী হবে সেটাকে আমরা V1 বললাম। V1 ইকুয়াল টু, এর জন্য V1 লিখলাম, V1 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q/R1। সিম্পল দেখে নাও, আমার তড়িৎ বিভবের সমীকরণ কী ছিল, V ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q/R, তাই না? এটা ছিল। তো সেই ফর্ম্যাটে করেছি আমি। একটা আলাদা ইন্ডিভিজুয়াল একটা আধান নিচ্ছি, তাহলে ইন্ডিভিজুয়াল শুধু এই প্লাস কিউ আধানের জন্য আমার যদি পি বিন্দুতে একক ধনাত্মক আধান থাকে, ওকে, একক যদি আধান থাকে, তাহলে পি বিন্দুতে তড়িৎ বিভব কী হবে, 1/4πε0 চার্জ বাই ডিস্টেন্স। তাহলে এখানে কিউ বাই ডিস্টেন্স হচ্ছে কি R1 দিলাম। অনুরূপভাবে একইভাবে যদি আমরা বের করতে চাই, বা বি বিন্দু আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব সেটা কী হবে দেখে নাও, সেটা V2 লিখলাম। V2 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু মাইনাস Q/R2। কারণ দেখেন এখানে চার্জ কী আছে, মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ চার্জ বাই ডিস্টেন্সটা কী আছে R2, তাহলে মাইনাস Q/R2। তাহলে রেজাল্টেন্ট পোটেনশিয়াল কী হবে, তো লব্ধি তড়িৎ বিভব সেটা কী হবে, সেটাকে আমরা নাম দিলাম V ইকুয়াল টু V1 প্লাস V2। তার মানে V ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q/R1। তাহলে এখানে আবার V2টা কী আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস 1/4πε0 Q/R2। কারণ এই মাইনাসটাকে এখানে দিয়ে দিই, তাহলে বলতে পারি কি, বা V ইকুয়াল টু 1/4πε0 যদি আমরা কমন নিই, বা কিউটাও যদি কমন নিই, তাহলে থাকছে কি 1/R1 মাইনাস 1/R2। তাহলে দেখলাম এইটা পেলাম। এটা হচ্ছে লব্ধি তড়িৎ বিভব কোন বিন্দুতে, পি বিন্দুতে। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য, বা ইলেকট্রিক ডাইপোলের জন্য যে আমরা তড়িৎ বিভব পেলাম সেটা হচ্ছে কি V ইকুয়াল টু Q/4πε0 1/R1 মাইনাস 1/R2। তাহলে এখানে দেখো না, আমরা যদি এই R1 এই R2-র মান নির্ণয় করতে পারি, এর ভ্যালুটা কত হবে সেটা ক্যালকুলেট করতে পারি, এবং সেই R1 R2-র মান যেখানে এখানে বসিয়ে দিই, তাহলে খুব সহজেই এই তড়িৎ দ্বিমেরুর জন্য পি বিন্দুতে কতটা বিভব হবে সেটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। কনসেপ্টটা ভালো করে বুঝে নাও আমি কী বের করতে চাইছি। আমি ইন জেনারেল কেস যে কোনো অ্যাঙ্গেল, থিটা দিয়েছি মানে কি, যে কোনো একটা অ্যাঙ্গেল আছে, যে কোনো একটা অ্যাঙ্গেলের জন্য পি বিন্দুতে আমার তড়িৎ বিভব কত হবে সেটা বের করতে চাইছি। তাহলে এটা যদি বের করে দিই, তাহলে π/2 হোক, মানে অর্থাৎ পারপেন্ডিকুলার হোক বা অ্যাক্সিস বরাবর হোক, কোনো জায়গায় আসে না, সেখানে অ্যাঙ্গেলের মান বসিয়ে দিলে আমরা খুব সহজে সেটা বের করতে পারবো। সেই জন্য এটা নির্ণয় করলাম। তাহলে কী করলাম, প্রথমে
ইন্ডিভিজুয়াল প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে সেটা বের করলাম, আর মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে সেটা বের করলাম। তাহলে লব্ধি তড়িৎ বিভব কত বা রেজাল্টেন্ট ইলেকট্রিক পোটেনশিয়ালটা কী হচ্ছে দেখেন, ভি ইকুয়াল টু V1 প্লাস V2, দুটোকে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করলে V1 V2 মান বসালে আমরা আলটিমেট পাচ্ছি কি ভি ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন নট 1/r1 মাইনাস 1/r2। তাহলে R1 R2 ভ্যালু বের করবো আর এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে এই কোয়েশনটাকে পাশে লিখে রাখছি, তাহলে এখানে আমরা কী পেলাম, ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট 1/r1 মাইনাস 1/r2, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এবার দেখুন নেক্সট এবারে আমরা করবো, দেখুন খুবই ইন্টারেস্টিং বিষয় আছে, ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, খুবই ভালো লাগে তোমাদের। তাহলে দেখে নাও, আমরা এখানে ভেক্টর কনসেপ্টটা লাগাবো, ভেক্টর যে কনসেপ্ট আছে সেটা লাগাবো। সেটা কি দেখে নাও, এটা দেখে নাও, এই ভেক্টর এই ডাইরেকশনটা কোন দিকে আছে, এই ডাইরেকশনটা এদিকে আছে, ভালো করে দেখে নাও। এর ভেক্টর যদি বলি তাহলে এর ডাইরেকশনটা কোন দিকে আছে, এই ডাইরেকশনটা এদিকে, তাহলে এটা এদিকে, এটা এদিকে, তাহলে আর এটা এদিকে, তাহলে এটা রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টটা যদি ভেক্টর হয় সেটাকে আমরা বলতে পারি কি আর ভেক্টর, তার মানে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস R1 ভেক্টর, তাহলে বা R1 ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এই R1 ভেক্টর যদি আমরা ম্যাগনিটিউড বা মান বের করতে চাই তাহলে মানটা কত হবে, তাহলে অতএব বলতে পারবো যে R1 ইকুয়াল টু রুট অফ R স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2AR কস থিটা। কারণ দেখেন এ আর আর, দেখে নাও এ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। আর আর এ, এইটা হচ্ছে এ এবং এটা হচ্ছে আর, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কি থিটা, তাহলে মাইনাস 2AR কস থিটা। যদি স্কোয়ার করতে তাহলে বা R1 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা আমি যদি সাজিয়ে একটু লিখি আর স্কোয়ার মাইনাস 2AR কস থিটা প্লাস এ স্কোয়ার। ওকে, এইটা তাহলে এটা পেলাম। সিমিলারলি দেখে নাও, এটাকে আমরা এখানে যেটা পেলাম ঠিক একইভাবে আমরা যদি এখানে বি বিন্দুতে এই ত্রিভুজটা নিই, এখানে যদি আমরা এই জন্য এখানে লিখে দিই ত্রিভুজ এ পি ও এর ক্ষেত্রে। ওকে, কিন্তু দেখুন তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে কী হবে, দেখুন বলতে হবে তাহলে ত্রিভুজ বিওপি এর ক্ষেত্রে সেটা কী হবে দেখুন, তাহলে আমরা বলতে পারি কি এটা এই ডাইরেকশান আছে, এটা এদিকে আছে, তাহলে রেজাল্টেন্ট কোনটা হচ্ছে R2, তাহলে R2 ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস আর ভেক্টর। ওকে, তাহলে R2 মানে হচ্ছে কি, তাহলে R2-র মান কী হবে, রুট অফ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2AR কস থিটা। তাহলে এখানে মাইনাস হবে না, ওকে এখানে মাইনাস হবে না, এখানে প্লাস হবে। তাহলে বা বলতে পারি কি R2 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস দেখে নাও 2AR কস থিটা প্লাস এ স্কোয়ার। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখে নাও আমরা এই দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে এটা, দুটো জিনিস দেখে নাও, এখানে R1 পেয়েছি স্কোয়ার আকারে, এটা একটা পেয়েছি আর এখানে একটা পেয়েছি। দুটো কিন্তু ভালো করে বুঝতে হবে, একটু সময় লাগবে, কিন্তু ভালো করে যদি একবার বুঝতে পেরে যাও দেখবে এটা খুব ইন্টারেস্ট লাগবে তোমাকে। তাহলে প্রথমে কি এই 1 নম্বর দেখে নাও, এটাকে আমি 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর ত্রিভুজ থেকে আমরা R1 স্কোয়ারটা বের করলাম, সেটা কি R1 স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 2AR কস থিটা প্লাস এ স্কোয়ার। অনুরূপভাবে আমরা 2 নম্বর ত্রিভুজ থেকে R2 স্কোয়ার বের করলাম, R2 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 2AR কস থিটা প্লাস এ স্কোয়ার। এই দুটো সমীকরণটাকে আমি লিখছি দেখে নাও। তাহলে এখানে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে কী পেলাম দেখো না, তাহলে আলটিমেট আমরা কী পেলাম এখান থেকে পেলাম কি আর স্কোয়ার R1 স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে দেখে নাও আমি একটা কাজ করছি, এখান থেকে আর স্কোয়ার কমন নিচ্ছি, আর স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে কি কথা থাকে 1 মাইনাস এখানে দেখে নাও 2AR কস থিটা বাই আর স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে যদি আর স্কোয়ার গুণ করে দাও এইটা আবার ফিরে পাবে। তার মানে আমি বলতে চাইছি এখানে তাহলে পাচ্ছি আর আর কাটবে, তাহলে বা R1 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার 1 মাইনাস
2a cos থিটা বাই আর প্লাস স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই না? দেখে নাও এটা পাচ্ছি, ভালো করে দেখে নাও। আমরা এখান থেকে এটাকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, এটাকে আমরা 2 নম্বর, এটাকে আমরা 3 নম্বর। ওকে, তাহলে এখানে লিখে দেবে 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই। ওকে, তাহলে r1 স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার 1 মাইনাস 2ar cos থিটা বাই আর প্লাস a স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার দেখে নাও এই যে ডিস্টেন্সটা আছে এখান থেকে, এই ডিস্টেন্সটা আর এখানে যে ডিস্টেন্সটা আছে, আমি বলেছিলাম প্রথমে, তো এটা সংজ্ঞাতে এটা আছে, দেখবে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে যে দুটো প্লাস এবং মাইনাস চার্জের মধ্যে ডিস্টেন্সটা খুবই ক্ষুদ্র হয়। তার মানে আমি যদি বলি এখানটায়, আমি এখানে একটু এটা মুছে দিচ্ছি, এটা আমি যদি এখানে বলি যে আর মাছ মাছ গ্রেটার দ্যান এ, আর যদি এর থেকে অনেক বড় হয় তাহলে নিশ্চয়ই এ বাই আর মাছ মাছ লেস দ্যান 1, তাহলে এ স্কোয়ার বাই আর স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু 0। এটা 5 লিখে যেহেতু ওকে, যেহেতু আর মাছ মাছ গ্রেটার দ্যান এ, তাহলে এ বাই আর মাছ মাছ লেস দ্যান 1, তাহলে 1 থেকে অনেক কম হবে। তাহলে যদি কম হয় তার স্কোয়ার করলে কী হবে, আরও কমে যাবে। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে এটা নিয়ারলি অ্যাবাউট 0 হয়ে যাবে। তাহলে এখানে বলতে পারি তাহলে বা r1 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার 1 মাইনাস 2a cos থিটা বাই আর, তাহলে এইটা। ওকে, তাহলে আমরা এটা পেলাম, দেখে নাও। তাহলে আমরা যদি এই কন্ডিশনটা বসি এটা পেলাম। তাহলে সিমিলারলি বলতে পারি কি, সিমিলারলি ফ্রম ইকুয়েশন 3 সেটা কী হবে, r2 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার 1 প্লাস 2a cos থিটা বাই আর। ভালো করে দেখে নাও। তাহলে এটাকেও যদি আমরা এইভাবে সমাধান করি তাহলে এখানেও একই পাবো, কিন্তু এখানে এটা মাইনাস পেয়েছিলাম, এখানে কী হয়, এখানে প্লাস হবে। দেখে নাও, কারণ কি এখানে প্লাস আছে, তাহলে আমরা প্লাস পাবো। তাহলে r2 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার 1 প্লাস 2a cos থিটা বাই আর। ওকে, 2a cos থিটা বাই আর, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। দেখে নাও, এবারে দেখো, তাহলে আমরা এটা পেলাম, এটাকে আমি দিয়েছি, দেখে নাও এটা আর এটা। তাহলে r1 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার 1 মাইনাস 2a cos থিটা বাই আর, আর r2 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার 1 প্লাস 2a cos থিটা বাই আর। এবার দেখেন আমরা r1 আর r2 মান বের করতে যাবো, 1 বাই r1 1 বাই r2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 বাই r1 স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার ইন্টু 1 বাই আর স্কোয়ার। তাহলে এটা উল্টে দিলে তাহলে এটাকে বলতে পারি, দেখে নাও, ডিভাইড বাই এটাও 1 বাই হয়ে যাবে 1 মাইনাস 2a cos থিটা বাই আর। ভালো করে দেখে নাও, তাহলে এটা উল্টে যাবে। তার মানে আমি যদি এটাকে মানে স্কোয়ারটা তুলে দিই তাহলে কী হবে, দেখে নাও, তাহলে বা 1 বাই r1 ইকুয়াল টু 1 বাই আর ইন্টু 1 বাই রুট অফ 1 মাইনাস 2a cos থিটা বাই আর। দেখেন এটা আসবে 1 বাই r1 ইকুয়াল টু 1 বাই আর ইন্টু 1 বাই রুট অফ 1 মাইনাস 2a cos থিটা বাই আর। এবার দেখে নাও এটাকে আমরা কীভাবে বসাচ্ছি, এটা মুছে দিচ্ছি এখানটায়। হ্যাঁ দেখে নাও, তাহলে এটাকে আমরা লিখছি এখানটায়। তাহলে 1 বাই r1 ইকুয়াল টু 1 বাই আর, এটা যদি উপরে তুলি তাহলে হয়ে যাবে কি 1 মাইনাস 2a cos থিটা বাই আর তার পাওয়ার হাফ। দেখুন এর পাওয়ার হাফ হবে। তাহলে এটা যদি উপপাদ্য করি, মানে যদি এক্সপ্যান্ড করি, মাইনাস যে পাওয়ার আছে সেই পাওয়ারে যদি এটা বিস্তৃতি করি তাহলে এটা পাবো কি, দেখে নাও। তাহলে বা 1 বাই r1 ইকুয়াল টু 1 বাই আর 1 মাইনাস 2a cos থিটা বাই আর ইন্টু মাইনাস 1/2। ওকে, এইটা তারপরে প্লাস হবে, কিন্তু এটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হলে আর স্কোয়ার, তার মানে সামথিং বাই আর স্কোয়ার। আবার কী হবে, মাইনাস দিয়ে সামথিং বাই 1 বাই আর টু দি পাওয়ার 4 বা আর কিউব। তাহলে স্কোয়ার কিউব তো বাদ, তাহলে হায়ার অর্ডার মানে আরের হায়ার অর্ডারগুলো আমরা বাদ দেবো, তাহলে এইগুলো সব বাদ যাবে, এইগুলো সব 0 যাবে। পাশে লিখে দেবে যে আরের উচ্চ ঘাতগুলি অগ্রাহ্য করিয়া পায়। ব্যাপারটা ভালো করে বুঝে নাও, যেটা আমরা ক্লাস 11 এটা করেছিলাম
যে মহাকর্ষতে করেছিলাম যে h/r ছিল না, h স্মল ছিল, rটা অনেক বড় ছিল, সেখানে h/r তার স্কোয়ারগুলো আমরা বাদ দিয়েছিলাম। ঠিক একইভাবে এটা যদি আমরা এক্সপ্যান্ড করি বা বিস্তৃতি করি, এটা r আসবে, পরেরটা হচ্ছে r স্কোয়ার, তারপরটা r কিউ আসবে। তাহলে r স্কোয়ার তো আমরা বাদ দিয়েছি, তাহলে r স্কোয়ার r কিউ সব বাদ যাবে। তাহলে এখানটা লিখবে কি যে r এর উচ্চ ঘাতগুলি অগ্রাহ্য করিয়া পাই। বলে এটা বাদ দিয়ে অ্যাকচুয়ালি পাবে কি দেখে নাও। তাহলে এখানটায় পাবে কি, এখানটা আলটিমেট পাবে তুমি যে 1/r1 ইকুয়াল টু 1/r ব্র্যাকেট দিয়ে, তাহলে 1 প্লাস দেখেন এই দুই কাটবে, তাহলে a/r cos থিটা। দেখে নাও আমরা পেলাম কি, তাহলে এখান থেকে আমরা কী পেলাম, 1/rটা পেয়ে গেলাম। 1/r ইকুয়াল টু 1/r 1 প্লাস a/r cos থিটা, কারণ এই দুই কাটবে, ওকে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ভালো করে বুঝে নাও, এইটা যদি একবার বুঝতে পেরে যাও পরেরটা খুব সহজ লাগবে। তাহলে দেখে না কীভাবে করলাম, দরকার পড়ে একবার ভিডিওটা আবার আগে থেকে দেখবে, স্টেপ বাই স্টেপ কী করলাম ভালো করে খাতায় নোট ডাউন করবে, তারপরে সেটাকে দেখার চেষ্টা করবে, দেখবে খুব ইজি। হয়তো তোমাকে এখন টাফ লাগতে পারে একটু, কিন্তু তুমি যদি একবার নোট করে নাও এটাকে, তারপর দেখো খুব সহজে লাগবে এটা। ওকে, তাহলে এটা হলো। তা সিমিলারলি 1/r2 ইকুয়াল টু, তাহলে কী বলতে পারি, তাহলে বলতে পারি কি, তাহলে বলতে পারি অতএব 1/r2 ইকুয়াল টু 1/r 1 মাইনাস a/r cos থিটা। ওকে, এটা হবে যেমন এখানে যেমন প্লাস এসেছে, তাহলে এটাই মাইনাস আসবে। তাহলে দেখেন আমরা 1/r1 পেয়ে গেলাম, 1/r2 পেয়ে গেলাম, তাহলে সেটা কী করবো, এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে মানে এইটাই কাজ ছিল, এটাই মেন কাজ, মানে 1/r1 আর 1/r2টা বের করা। তাহলে 1/r1 1/r2 বেরিয়ে গেলে ব্যাস সেটাকে শুধু এখানে বসিয়ে দেবো, মান বেরিয়ে যাবে, তাই না? তাহলে সেটা এখানে বসাবো, দেখে নাও। তাহলে এটা 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে পাই। তাহলে এখানে লিখবো কি, তাহলে এখানে লিখে দেবে 1 নম্বর সমীকরণে 1/r1 এবং 1/r2 এর মান বসিয়ে পাই। তাহলে কী হবে দেখে নাও, তাহলে অতএব v ইকুয়াল টু 1/4πε0 ইন্টু, এটা ব্র্যাকেট দিলাম, 1/r1 এর মানটা কী আছে, 1/r1 প্লাস a/r cos থিটা মাইনাস 1/r ব্র্যাকেট দিলাম এখানে, বা এটাকে আমি এখানটা লিখছি মাইনাস 1/r1 মাইনাস a/r cos থিটা। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন এই মানটা বসে দিলাম, এটাকে এবারে সমাধান করব। সমাধান করলেই অ্যান্সার চলে আসবে, দেখুন। তাহলে এটাকে আমরা সমাধান করব। তাহলে সমাধানটা কীভাবে করবো দেখে নাও। তাহলে বা ভি ইকুয়াল টু আমরা বলতে পারি কি, দেখেন দুটোতেই 1/r আছে, 1/r দুটোতেই আছে, তাহলে 1/r কমনে নিচ্ছি। তাহলে 1/, এখানে ছিল কি কিউ/, দেখেন এখানে কিউটা আমি লিখিনি, এটা অ্যাকচুয়ালি ছিল কি কিউ/, ওকে, এখানে কিউ ছিল কিউ/, তাহলে এখানে লিখবো কি আমরা q/4πε0 r, এই 1/r কমন নিলাম, কমন নিলে কী হচ্ছে দেখে নাও। তাহলে 1 প্লাস a/r cos থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস a/r cos থিটা। ওকে, তাহলে +1 -1 কেটে যাবে, তাহলে a/r cos থিটা, a/r cos থিটা 2 আছে, তাহলে আমরা এখানে লিখব কি, তাহলে বা v ইকুয়াল টু q/4πε0 r ইন্টু 2a cos থিটা বাই r, 2a cos থিটা বাই r। তাহলে এটাকে বলতে হবে কি, তাহলে বা v ইকুয়াল টু q ইন্টু 2a, এই কিউটা আর এই 2টা একসঙ্গে, q ইন্টু 2a cos থিটা বাই 4πε0 এই আর, দেখুন ভালো করে এখানে যে আর আছে এই আর এই আরটা একসঙ্গে করলাম, তাহলে r স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে q ইন্টু 2 এটা কী বলেছিলাম, p ইকুয়াল টু কী ছিল, q ইন্টু 2a। তাহলে এখান থেকে বলতে পারি কি আমরা, তাহলে এখান থেকে বলতে পারি যে বা v ইকুয়াল টু p cos থিটা, বা আমি যদি একটা এখানটা লিখি, তাহলে বা আমরা বলতে পারি কি v ইকুয়াল টু, তাহলে q ইন্টু 2 আছে, q p এর সাথে p হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে 1/4
ফোর পাই এপসিলন নট ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। তা দেখলাম আমরা পেয়ে গেলাম কি ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট পি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি যে কোনো বিন্দুতে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু থেকে যে কোনো বিন্দুতে যে কোনো অ্যাঙ্গেলে যদি কোনো বিন্দু থাকে সেখানে যদি তড়িৎ বিভব নির্ণয় করতে দেয়, সেই তড়িৎ বিভবের রাশিমালা কী হবে, ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ডট পি কস থিটা বাই আর স্কোয়ার। দেখে নাও এটা আমরা কীভাবে বের করলাম। বারবার বলছি তোমাদের এই টোটাল বিষয়টা ছবিটা ভালো করে আঁকবে, তারপরে যেইভাবে তোমাদের ডেরিভেশনটা করেছি সেইভাবে খাতায় নোট করবে, তারপর সেটা দেখার চেষ্টা করবে, খুবই সহজ লাগবে, ওটা কোনো একটা টাফ নয় কিন্তু। ওকে, এবার দেখে নাও আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি বিষয়টা। তাহলে আমরা দেখলাম কি, তাহলে এটা একটু মুছে দিচ্ছি। দেখে নাও নর্মালি আমরা ইলেকট্রিক ফিল্ড যেটা পেয়েছিলাম বললাম কি, কোনো একটা চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম E প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। যে কোনো আধানের সাপেক্ষে যখন আমরা কোনো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রে বের করব সেটা কি E প্রপোর্শনাল 1/r স্কোয়ার। কিন্তু যখন এটা তড়িৎ বা ডাইপোল থাকবে, তড়িৎ দ্বিমেরু নেব, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা কী হয়ে যাবে, প্রপোর্শনাল 1/r³ হয়েছিল, তাই না, 1/r³। এটা দেখালাম। এবারে আমরা বিভবটা কী চেঞ্জ হচ্ছে দেখালাম। বিভবটা কী বললাম, যখনই কোনো আধানের সাপেক্ষে আমরা বিভব বের করবো সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক আর এর সঙ্গে, শুধু আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। কিন্তু যখনই এই তড়িৎ বিভবটা আমরা নির্ণয় করব ইলেকট্রিক ডাইপোলের সাপেক্ষে, ওকে, ইলেকট্রিক ডাইপোল, ওকে, ডাইপোলের সাপেক্ষে, সেক্ষেত্রে আমার ভি প্রপোর্শনালটা কার সঙ্গে 1/r স্কোয়ার সঙ্গে। তাহলে এখান থেকেও কিন্তু এমসিকিউ কোশ্চেন দেয়, এটা অনেকে ভুল করে ফেলে যে না 1/r স্কোয়ার হবে না, আর এর সঙ্গে হবে, নর্মালি এটা লিখে ফেলে, কারণ কোশ্চেনটা ভালো করে পড়ে না, কোশ্চেনটা ভালো করে বুঝবে। যদি পোটেনশিয়াল বের করতে দেয় ইলেকট্রিক ডাইপোলের রেসপেক্টে, তখন সেটা কি আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে, আর যদি নর্মাল একটা চার্জের রেসপেক্টে বলে সেটা 1/r হবে। ওকে, তাহলে দেখে না এইভাবে এটা চেঞ্জিং হচ্ছে। এবারে আমরা যে সমীকরণটা পেলাম এটা এখানে, সেটা কি দেখে নাও, পি কস থিটা বাই আর স্কোয়ার, তাই না, পি কস থিটা বাই আর স্কোয়ার। এই পি কস থিটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটা হচ্ছে আর এর ডাইরেকশন দিচ্ছে। তার মানে আমরা যদি এটা করি দেখে নাও, পি কস থিটা, বা আমরা যদি লিখি পি ভেক্টর ডট আর ক্যাপ মানে হচ্ছে কি এই অভিমুখে, আর এর অভিমুখে ইউনিট ভেক্টর। ওকে, পি ডট আর ক্যাপ ইকুয়াল টু আমরা এটা বলতে পারবো ইকুয়াল টু পি কস থিটা। কারণ কি আর ক্যাপের মান 1, তো এটা যদি আমরা নর্মাল ফর্মে লিখি একদম বেসিক থেকে, তাহলে পি এর মান, পি ভেক্টর মান, আর ক্যাপের মান, আর এদের মধ্যে একটা অ্যাঙ্গেল কস থিটা। ওকে, এটা এবার দেখে নাও, তাহলে পি আর হচ্ছে দেখে নাও, পি আর যদি নিই তাহলে এখানটা আমরা বলতে পারছি কি যে পি আর এর মান হচ্ছে কি 1 হবে কস থিটা। তাহলে পি কস থিটা পি ডট আর লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা লিখি ভি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু পি ডট আর বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি আমার পি বিন্দুতে, এটা এই পিটা দেখে নাও, পিটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, অর্থাৎ এইটা দেখে নাও, এই ডাইরেকশনটা, এটা পি বিন্দু নয়, এটা পি তড়িৎ দ্বিমেরু। তার তড়িৎ দ্বিমেরুর মুখ এদিকে আছে আর আর এর মুখ এদিকে আছে, এই ডাইরেকশন হচ্ছে আর ক্যাপ হচ্ছে এই ডাইরেকশন আছে আর ক্যাপ। তাহলে আর ক্যাপ এই ডাইরেকশন হলে পি যদি এই ডাইরেকশন হয় তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা হবে। তাহলে আমরা বলতে পারি কি পি ডট আর হচ্ছে পি কস থিটা। তাহলে আমরা পি কস থিটা জায়গায় লিখতে পারি কি পি ডট আর ক্যাপ বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি পি বিন্দুতে তড়িৎ বিভব। এবার দেখে নাও, এটা এবার আমরা যদি এটা ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম, এবার যদি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে এবার আমরা পুরো দেখে এই ডিটেলসটা আমরা বুঝতে পারলাম। এবারে বিভিন্ন কোণে যদি পিটাকে নিয়ে যাই, পি এর অবস্থান যেই অ্যাঙ্গেল হবে অর্থাৎ থিটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই তড়িৎ বিভবের মানও পরিবর্তন হবে। সেটা কীভাবে দেখে নাও, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি v ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। ওকে, এটা এবারে কেস ওয়ান যদি নিই, অর্থাৎ এখানে যদি আমরা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি নিই, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে হচ্ছে কি এইটা হচ্ছে তড়িৎ, ধরলাম এখানে এইভাবে ছিলাম, এটা হচ্ছে মাইনাস কিউ,
প্লাস কিউ, আর পি 0 ডিগ্রি মানে কি আমার তড়িৎ দ্বিমেরুটা কোন দিকে আছে, পি বিন্দুটা এদিকে আছে। ওকে, তাহলে পি বিন্দু, তাহলে এখানের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা 0 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে এর সঙ্গে পুরো মিশে গেছে। 0 ডিগ্রি হলে তাহলে এখানে মানটা কত হবে দেখুন, সেখানে আমি বলতে পারি কি, তাহলে ভি ইকুয়াল টু কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি 1, তাহলে ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি বাই আর স্কোয়ার, তাই না, পি বাই আর স্কোয়ার। কেস 2 থিটা ইকুয়াল টু পাই, থিটা ইকুয়াল টু পাই, তার মানে এটা কোন দিকে আছে দেখে নাও, তার মানে তড়িৎ দ্বিমেরু এটা আছে প্লাস কিউ মাইনাস কিউ, আর তড়িৎ দ্বিমেরুটা কোন দিকে আছে, এদিকে আছে, পি বিন্দুটা এদিকে আছে, তার মানে এখানে অ্যাঙ্গেলটা কত হবে 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রির জন্য কত হচ্ছে তাহলে, তাহলে কস পাই/2 বা কস পাই হচ্ছে -1। ওকে, কস পাই হচ্ছে -1, সেক্ষেত্রে ভিটা কী পাবো দেখে নাও, ভি ইকুয়াল টু, তাহলে -1 বসালে -1/4πε0 ইন্টু পি বাই আর স্কোয়ার, এইটা। ওকে, আমরা এটা পাচ্ছি। এবার নেক্সট 3 নম্বরটা দেখলাম, কেস 3, যদি থিটা ইকুয়াল টু পাই/2 হয় তাহলে কস পাই/2 কত হবে, সেটা 0 হবে। সেক্ষেত্রে আমার বিভবটা কী হবে, ভি ইকুয়াল টু 0। এখান থেকে থিটা যদি 0 হয়ে যায়, কস থিটা যদি 0 হয়, কস পাই/2 যদি 0 হয়ে যায়, তাহলে এইটা 0, টোটালটা 0। তখন এইটা কী বলতে চাইছে, এইটা হচ্ছে, এই হচ্ছে কি প্লাস কিউ মাইনাস কিউ, আর আমার পয়েন্টটা পি বিন্দুটা আছে কি এই বরাবর আমার পি বিন্দু। তার মানে পারপেন্ডিকুলার পজিশন বা ইকুইপোটেনশিয়াল ক্ষেত্রে, বা আমরা বলতে পারি কি, যে ক্ষেত্রে আমার কি পয়েন্টটা এই তড়িৎ দ্বিমেরুর উপর লম্ব থাকবে, তড়িৎ দ্বিমেরুর উপর লম্ব থাকলে সেক্ষেত্রে আমার কি বিভবটা কী হবে, 0 হয়ে যাবে। তারপরে আলটিমেট আমরা বলতে পারি কি, আমরা যে তড়িৎ বিভব পাবে ইন জেনারেল কেস, ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1/4πε0 ইন্টু পি বাই আর স্কোয়ার। যেখানে থিটা ভ্যারি করবে, থিটা করার জন্য থিটা পজিটিভ ভি পজিটিভ, এখানে যদি ভি পজিটিভ ফর থিটা ইকুয়াল টু 0, আর ভি নেগেটিভ ফর থিটা ইকুয়াল টু পাই। তা থিটা পাই হলে, থিটার মান যদি পাই হয় তাহলে এটা নেগেটিভ ভ্যালুটা আসবে -1/4πε0 পি বাই আর স্কোয়ার, আর যদি থিটার মান 0 হয় তাহলে ভি ইকুয়াল টু প্লাস 1/4πε0 পি বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে খুবই সহজ ছিল। আমি বলছি তোমাকে পুরোটা ব্যাপারটা ছবিটা ড্র করবে, কীভাবে প্রমাণ করলাম, প্রমাণটা ভালো করে লিখবে, তারপরে ভিডিওটা অন করে ভিডিওটা ভালো করে শুনবে কী বলছি, সেটা আবার খাতার সঙ্গে মেলাবে, দেখবে খুব সহজভাবে তুমি এটা বুঝতে পেরে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার যেটা আমরা বের করছি সেটা হচ্ছে পোটেনশিয়ালি বের করো ডিউ টু সিস্টেম অফ পার্টিকেল বা সিস্টেম অফ চার্জ। সেটা কি দেখো না, তাহলে এখানে বলবো কি দেখো নাও, পোটেনশিয়াল due to a system of charge। ওকে, তাহলে আমরা সিস্টেম অফ চার্জের জন্য আমরা কী হবে পোটেনশিয়াল বের করব। ধরলাম পি বিন্দু দিয়ে বের করলাম, এখানে আমার পি বিন্দু আছে। ওকে, এখানে পি বিন্দু আছে, তাহলে এখানে একটা চার্জ ধরলাম, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। ওকে, এরকম একটা চার্জ দিলাম, 3টি চার্জ ধরলাম, এখানে বিন্দুগুলো দিলাম। এটাকে Q1 Q2 Q3 Q4, আর এখানে ডিস্টেন্সটা ধরলাম, এখানটা দিয়ে আছে, এখান থেকে এর ডিস্টেন্স। ওকে, এটা তাহলে এটা হচ্ছে পি বিন্দু, এটা পি বিন্দু।
তাহলে এটা Q1 Q2, এটাকে তাহলে বলছি R1, ওকে, এটা R1P, পি এর সঙ্গে R1P, R2P, R3P, R4P, ওকে। এটা এবার আমরা প্রথমে এই সিস্টেম অফ চার্জ, মানে একটা চার্জের তুলনায় যদি n সংখ্যক চার্জ থাকে সেক্ষেত্রে আমরা রেজাল্টেন্ট পোটেনশিয়াল কীভাবে বের করবো দেখে নাও, খুবই সহজে। তাহলে প্রথমে কি Q1 চার্জের জন্য দ্য পোটেনশিয়াল at P due to charge Q1, তাহলে কী হবে, তাহলে V1 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1/R1P। এখানে কিন্তু আমরা তড়িৎ দ্বিমেরু বা ডাইপোল নিচ্ছি না, নর্মাল একটা চার্জের জন্য, সেটা কী হবে, তাহলে V1 ইকুয়াল টু 1/4πε0 ডট Q1/R1P। সিমিলারলি আমরা বলতে পারি কি, সিমিলারলি V2 ইকুয়াল টু, আমরা P বিন্দুতেই বের করছি, ওকে, P বিন্দুতে V2 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 1/4πε0 ইন্টু আমরা বলতে পারি কি Q2/R2P, ওকে। V3 ইকুয়াল টু একই হবে 4πε0 ডট Q3/R3P, তাহলে এটা, তাহলে বলতে রেজাল্টে তাহলে পোটেনশিয়াল, তাহলে দ্য রেজাল্টেন্ট potential at P due to a system of charge, but due to a আমরা বলতে পারি কি Q1 Q2 Q3 ডট Qn, ওকে, n সংখ্যক চার্জের জন্য, তাহলে সেটা কী হবে, V ইকুয়াল টু V1 V2 V3 প্লাস ডট 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 প্লাস Vn। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই কী হবে দেখে নাও, তাহলে বা V ইকুয়াল টু, তাহলে এখানে আমরা সুপার পজিশন প্রিন্সিপাল প্রত্যেকটাকে অ্যাড করে নেব, এই থিওরিটা লাগাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে V ইকুয়াল টু 1/4πε0 Q1/R1P প্লাস 1/4πε0 ডট Q2/R2P প্লাস ডট ডট থাকবে প্লাস 1/4πε0 ইন্টু Qn/RnP, ওকে। এটা তাহলে এটা যেটা আমরা সামেশনের ফরম্যাটে সাজিয়ে দিই তাহলে কী হবে দেখুন, তাহলে বা V ইকুয়াল টু 1/4πε0 বাইরে যাবে, সামেশন অফ Qi/RIP, Qi/RIP, I এর ভ্যালু কত হবে, I ইকুয়াল টু 1 to n, ওকে, I ইকুয়াল টু 1 to n। দেখেন এটা খুবই সহজ ছিল, একদম খুবই ইজি জিনিস আছে। সিস্টেম পার্টিকুলার পোটেনশিয়াল কী হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থাকবে, সেটাকে অ্যাড করবে, সোজা আসবে V ইকুয়াল টু 1/4πε0 সামেশন অফ I ইকুয়াল টু 1 to n Qi/RIP। IP দিতে পারবো, শুধু RI দিতে পারবো, R1 R2 R3, আমরা R1P 2P 3P দিচ্ছি না, দিয়ে তুমি R1 R2 R3 দিতে পারো, কোনো সমস্যা নেই, একই থাকবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার দেখে নাও এই সিস্টেম অফ চার্জ বা পার্টিকেলের ক্ষেত্রে এটা আমরা কোথায় দেখেছি বা কোথায় আমরা অনুভব করতে পারবো বিষয়টা দেখে নাও। যদি ধরো না একটা সলিড স্পিয়ার আছে, এখানে একটা সলিড স্পিয়ার আছে, ওকে, সলিড স্পিয়ার। তাহলে এর বিভিন্ন জায়গায় ধরলাম আমি একটা বিন্দু ফিক্সড করলাম, তাহলে এখানটায় যদি আমরা পোটেনশিয়াল, এখানটায় পোটেনশিয়াল, এখানটায় পোটেনশিয়াল বা এখানটায় বিভিন্ন বিন্দুতে যদি পোটেনশিয়াল বের করি তাহলে সেটা কী হয়, বিভিন্ন হবে, তাই না, বিভিন্ন রকম হবে। সেটাকে আমরা সিস্টেম পার্টিকেল প্রত্যেকটা আলাদা আলাদা চার্জ স্পিয়ার, একটা চার্জ যদি সলিড স্পিয়ার হয় যেখানে পুরো ফুললি চার্জ আছে, তাহলে তার বিভিন্ন বিন্দুতে আমার চার্জটা বিভিন্ন রকম পেতে পারি বিভিন্ন ডিস্টেন্সের জন্য। তাহলে বিভিন্ন ডিস্টেন্সের জন্য আমরা বিভিন্ন পেতে পারি বিভিন্ন বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি কি এর কেন্দ্রবিন্দুতে একটা চার্জ আছে এবং তার সাপেক্ষে যে কোনো একটা বিন্দুতে যদি আমি এর ভিতর প্রবেশ করি, এখানে তো আমি বলতে চাইছি ধরলাম একটা সলিড স্পিয়ার আছে, ওকে, সলিড চার্জ স্পিয়ার আছে, তার সমস্ত আধানটা কোথায় আছে, তার কেন্দ্রবিন্দুতে আছে, ধরো এখানে
এবারে যখন আমরা এখানটায় একটা পোটেনশিয়াল বের করি সেটা আলাদা হবে, যদি এখানটায় বের করি সেটাও আলাদা হবে, যদি এখানটায় বের করি ইনসাইড, ওকে, ইনসাইড দ্য স্পিয়ার, তাহলে সেটাও আলাদা হবে, প্রত্যেকটা আলাদা হবে। কিন্তু এই বিষয়টাই যখন আমরা একটা মানে হোলো স্পিয়ার নিয়ে নেবো, অর্থাৎ যেটা ফাঁপা, যার ভিতরটা পুরো ফাঁকা, কোনো চার্জ নেই, সেই ক্ষেত্রে আমরা কীভাবে বের করে দেখলাম, সেখানে পোটেনশিয়াল যদি বের করতে বলে সেটা কীভাবে বের করে দেখলাম, তার মানে এইটা হচ্ছে আমার কি একটা হোলো স্পিয়ার বা স্পেরিক্যাল সেল, যার ভিতরে কোনো চার্জ নেই, তার টোটাল চার্জটা কোথায় আছে, আউটার সেল, আউটার সারফেস, ওকে, আউটার সারফেসে তার টোটাল চার্জটা আছে। তাহলে এখানে যদি ধরলাম এর টোটাল চার্জ হয় ক্যাপিটাল কিউ, তাহলে এর সাপেক্ষে যদি এই কেন্দ্রবিন্দু থেকে আউটসাইড দ্য স্পিয়ার, এই স্পিয়ারে যদি বাইরে কোনো একটা বিন্দু পিতে যদি আমার ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে পারলে, তাহলে সেটা ডিস্টেন্সটা আর দিলাম এখানে দূরত্ব, তাহলে আমরা খুব সহজে এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো, সেটা কি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। আর পোটেনশিয়ালটা কী হবে, ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর। কিন্তু ইনসাইড দ্য স্পেরিক্যাল সেল যদি এর ভিতরে বের করতে বলে, অর্থাৎ এর ভিতরে যে কোনো একটা জায়গায়, তাহলে এখানটা সেটা হচ্ছে কি বা এক্স দূরত্ব, ওকে, এক্স দূরত্ব। তাহলে এখানে দেখে নাও এর ভিতরে চার্জ তো নেই, স্পেরিক্যাল সেলের ভিতরে কোনো চার্জ নেই, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কী হবে, ইলেকট্রিক ফিল্ড তাহলে ইনসাইড স্পেরিক্যাল সেল ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0, কারণ ভিতরে কোনো চার্জ নেই, সেই জন্য আমার ইলেকট্রিক ফিল্ড 0 হবে। কিন্তু পোটেনশিয়াল 0 হবে না, পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হবে। পোটেনশিয়াল ইজ এ কনস্ট্যান্ট ইনসাইড এ স্পেরিক্যাল সেল, তাহলে একটা স্পেরিক্যাল সেলের ভিতরে পোটেনশিয়ালটা কী থাকে, কনস্ট্যান্ট থাকবে। সেই ভ্যালুটা কত হবে, সেটা এর সারফেসে, অর্থাৎ এই স্পেরিক্যাল সেলের সারফেসে যদি এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরা হয়, সেটা কী হয়, ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর। তাহলে এই মানটা কিন্তু টোটাল ভিতরেও একই থাকবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড, ভালো করে দেখেন, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ স্পেরিক্যাল সেল ইজ 0, কারণ ভিতরে কোনো চার্জ নেই, কোনো আধান নেই, সেই জন্য ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। কিন্তু স্পেরিক্যাল সেলের ভিতরে যদি আমরা পোটেনশিয়াল বের করতে চাই যে কোনো বিন্দুতে ভিতরে, তা সেখানে বিভব শূন্য হবে না, বিভব কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে, এবং সেই ধ্রুবকের মান কত হবে, এই গোলকের পৃষ্ঠে যেই বিভব হবে সেই বিভবটা ভিতরে সব জায়গায় থাকবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আলোচনা করব সেটা খুবই ইজি আছে, সেটা ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেসটা কি, ইকুইপোটেনশিয়াল সারফেস, তোমরা হেডিং দাও ইকুইপোটেনশিয়াল সারফেস। সারফেস, ওকে, ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস কি, আমার দেখে নাও এখানটা যদি একটা ধরলাম একটা সারফেস আছে, ওকে, এইটা একটা বিন্দু আছে এ বিন্দু, আর এখানে একটা আছে বিন্দু বি বিন্দু আছে। তাহলে যদি আমি একটা ধরলাম এটা একটা চার্জ সারফেস, ওকে, একটা চার্জ সারফেস, একটা চার্জ সারফেস আছে, তাহলে এই চার্জ সারফেসের যদি একটা বিন্দু থেকে কিউ পরিমাণ আধানকে এখানে ধরো এক্স পরিমাণ যদি সরিয়ে নিয়ে আসি, তাহলে এখানে কৃতকার্য করতে হবে। তাহলে কৃতকার্য কী হবে, ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু বিভব প্রভেদ, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভি বা ভিএ মাইনাস ভি দুটোই বলতে পারি। অর্থাৎ আমি যদি কোনো বিন্দু থেকে একটা আধানকে যদি আর একটা বিন্দুতে নিয়ে আসি, তাহলে যেই পরিমাণ সরানো, তাহলে এখানে যেই কৃতকার্য হবে সেই কৃতকার্য কি, যেই চার্জটাকে সরা সেই চার্জ ইন্টু দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এবার যদি এরকম হয় যে একটা আধানকে এখান থেকে নিয়ে যাচ্ছি, বা এখানে যদি বলি যে এখান থেকে নিয়ে যাচ্ছি, তার ফলে আমার কোনো বিভব পার্থক্য হচ্ছে না, তার মানে ভি এ ইকুয়াল টু ভিবি
ওকে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি 0 হয়ে যাবে। দেখুন যদি দুই বিন্দুর বিভব সেম হয়ে যায় তাহলে হচ্ছে কৃতকার্য শূন্য হয়ে যাবে। এরকম সারফেসকে বলা হয় কি ইকুইপোটেনশিয়াল সারফেস। অর্থাৎ এমন একটা সারফেস, এমন একটা তল হবে যার যেখানে ইলেকট্রিক ফিল্ড কী থাকবে, সুষম ইলেকট্রিক ফিল্ড থাকবে, তড়িৎ ক্ষেত্র থাকবে, যার যে কোনো বিন্দুতে বিভব সর্বদা সেম, একই থাকবে, কনস্ট্যান্ট থাকবে, কোনো জায়গায় পরিবর্তন হবে না। এখানে যা এখানেও যায়, এখানেও তা হবে, এখানেও যা হবে, সব। অর্থাৎ যে সারফেসের একটা সারফেসের সমস্ত তলের যে কোনো বিন্দুতে যদি বিভব সমান থাকে সেরকম সেই তলকে বলা হয় কি ইকুইপোটেনশিয়াল সারফেস। অর্থাৎ ইকুইপোটেনশিয়াল মানে কি পোটেনশিয়াল বা বিভবটা সেম হয় সব জায়গায়। তা সেক্ষেত্রে ইকুইপোটেনশিয়াল সারফেসের ক্ষেত্রে কৃতকার্য কী হবে, ডাব্লুটা 0 হয়। তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেসে আধানকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু সরাতে কোনো কৃতকার্য করতে হয় না। তাহলে এখানে কোনো কৃতকার্য হবে না, কারণ বিভব পরিবর্তন হচ্ছে, তার কার্য হবে কোত্থেকে। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে ইকুইপোটেনশিয়াল সারফেস সেটা কি বলবো, যেই তলে সমস্ত বিন্দুতে বিভব আমার সমান থাকবে, সেম থাকবে, আর যেখানে আধানটাকে এক জায়গা থেকে আরেক সরাতে কোনো কৃতকার্য করতে হয় না। অর্থাৎ ওয়ার্ক ডান 0, ডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে এটা মনে রাখবে ইকুইপোটেনশিয়াল সারফেসের ক্ষেত্রে কৃতকার্য শূন্য হবে, আর সেই তলের সমস্ত জায়গায় কী হবে, তড়িৎ ক্ষেত্র বা আমার তড়িৎ বিভব সব জায়গায় সমান হবে। আর একটা মনে রাখবে ইলেকট্রিক ফিল্ডটা যদি আমরা একটা সারফেসে কনভার্ট করি, যদি সারফেস হয়, ইলেকট্রিক ফিল্ড সর্বদা এই তলের উপরে নর্মাল হবে, পারপেন্ডিকুলার হবে। কি পারপেন্ডিকুলার হবে, তার মানে এটা দেখাচ্ছে এইভাবে, দেখো না, যদি এটা আমার তল থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড ওকে পুরো পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ এটা যদি ইকুইপোটেন্স সারফেস হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড এইভাবে যাবে, ওকে এইভাবে, তাহলে এর উপরে পারপেন্ডিকুলার হবে। তাহলে এরকম অবশ্যই ইকুইপোটেন্সিয়াল সারফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড সুষম হবে, আর যেই তল যেটা সমবিভব তল আছে সেই তলের উপরে লম্ব হবে। তাহলে এখান থেকে এই ইনফরমেশন অনেক গুরুত্বপূর্ণ আছে। তাহলে ব্যাপারটা কী তাহলে বুঝে না, ইকুইপোটেন্সিয়াল সারফেসটা আমরা কাকে বলবো, যে সমস্ত সারফেস বা তলের সমস্ত বিন্দুতে বিভব সমান থাকবে, ইকুয়াল থাকবে, সেই সমস্ত তলকে ইকুইপোটেন্সিয়াল সারফেস বলবো। আর এখানে কৃতকার্য আধানকে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিতে কোনো কৃতকার্য হয় না, কারণ কি যেহেতু বিভব সেম আছে তাহলে কৃতকার্য 0 হয়ে যাবে এখানে। আর কি এই তলের উপরে ইলেকট্রিক ফিল্ডগুলো কী থাকবে, পারপেন্ডিকুলার থাকবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা আজকে ভিডিও এতটুকুই। আজকে যেইগুলো বোঝালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।